এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকে গেল। কেউ কিছু বলল না। মেঘ ছোট্ট করে উত্তর দিল। হ্যাঁ। তানভীর হুট করে বলে উঠল। ভালোই করেছিস, লম্বা চুলে তোকে শেওড়া গাছের পেতনির মতো লাগতো। কথাটা বলে তৎক্ষণাৎ তানভীর জিভে কামড় দিয়ে মাথা নিচু করে ফেল। বাড়ির সকলে যে এখানে আছে সেটা তানভীরের মনে ছিল না। মেঘ গাল ফুলে শ্বাস ছেড়ে ভাইয়ের দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল। তারপর ভেঙচি কেটে চুপচাপ আবির ভাইয়ের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করলো। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন। নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছো? বাহ। ততক্ষণে আলী আহমেদ খান খাবার শেষ করে উঠে গেছেন। ইকবাল খান হাসি মুখে বললেন। তানভীর মজা করে বলেছে, বাদ দাও তো ভাইয়া। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন। আমার মেয়েকে নিয়ে কেউ যেন এরকম মজা আর না করে। আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গেই সম্ভব। কথাটা বলে মোজাম্মেল খান রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছেন। এদিকে বাবার কথায় খুশিতে মেঘ সশব্দে হেসে উঠল। বাবার যাওয়ার দিকে তাকিয়ে তানভীর বিড়বিড় করে বলল। পেতনিও তো তবু গাছে থাকে, পরি হয়ে কেন দেশ বিদেশে ঘুরবে? তখন তো খুঁজেও পাবে না। ইকবাল খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল। ভাইয়ার সামনে এসব উল্টাপাল্টা মজা করিস না, এসব মজা ভাইয়া নিতে পারে না। তানভীরও আর কথা বাড়ালো না। ইকবাল খান খাবার খেয়ে উঠে পড়েছেন। আবির যেন নীরব দর্শক, এক হাতে ফোনে কি চেক করছে, অন্য হাতে খাবার খাচ্ছে। মেঘও মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত। হঠাৎ মিমি বলে উঠল। আপু জানো কি হয়েছে? মেঘ ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে? আবিরও ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল। মিম আবিরকে দেখে ঢুকিয়ে ছোট্ট করে বলল। পরে বলবো নে। মেঘ বলে উঠল। কি হয়েছে বল। আবির মেঘের দিকে তাকিয়ে থতমত কণ্ঠে বলল। চুপচাপ খেতে পারিস না? খেতে বসে এত কথা কিসে? মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। আবিরও খাবার শেষ করে বেসিনে চলে গেছে। ততক্ষণে মালিয়া খান ডাইনিং টেবিলের কাছে এসে শুধালেন। তোদের কি আর কিছু লাগবে? মেঘ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল। আচ্ছা বড় আম্মু, তোমার ছেলের জন্মের পর কি মুখে মধু দাওনি? মালিয়া খান হেসে উঠলেন। আবির বেরিয়ে যেতে যেতে রাশভারী কণ্ঠে বলল। মধুতে ভেজাল ছিল তাই খাইনি। মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘোরালো, কিন্তু ততক্ষণে আবির মেন গেট পেরিয়ে গেছে। মেঘ পুনরায় মালিয়া খানের দিকে চাইল। মালিয়া খান হাসি থামিয়ে বলেন। আবিরকে সত্যি মধু দেওয়া হয়নি। আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল। তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল, কখন কি সমস্যা হয় সেজন্য। আর ডাক্তাররা কি মধু খেতে দিবে নাকি? বারবার নিষেধ করা হয়েছে, কোনো প্রকার মধু ও পানি খাওয়ানো যাবে না। আর তোর বড় আব্বুকে এখন কি দেখছিস? আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলও কোথাও নড়েনি। ডাক্তার যা যা বলেছে, যেভাবে বলেছে সেভাবেই সব করেছে। মেঘ মালিয়া খানের দিকে তাকি নিরেট কণ্ঠে বলেন। এজন্যই তোমার ছেলে এমন কাঠখোট্টা। মালিয়া খান স্বাভাবিক কণ্ঠে বলেন। আবির ছোটবেলায় এরকম ছিল না। বিদেশে যাওয়ার আগে থেকেই কেমন জানি হয়ে গেছে। দেশে ফিরে তো আরো গম্ভীর হয়ে গেছে। সেসব কথা বাদ দে, তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। সারাদিন শেষে রাতের বেলা মেঘ পড়ছিল। পড়তে পড়তে হঠাৎই জান্নাত আপুর কথা মনে পড়ছে। রবিবারে তো জান্নাত আপুর আসার কথা, কিন্তু মেঘে তো জান্নাত আপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মেঘ পড়ছে আর অপেক্ষা করছে কখন তানভীর পাশে ফিরবে আর তানভীরকে বলবে জান্নাত আপুর কাছে পড়বে না। রাত 11টার পর তানভীর ফিরেছে। মেঘ পড়া শেষ করে মায়ের রুমের সামনে গিয়ে ডাকলো। ভাইয়া। তানভীর ভেতর থেকে বলল। হ্যাঁ, ভিতরে আয়। মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তানভীর বোনের দিকে চেয়ে প্রশ্ন করলো। কিছু বলবি? মেঘ কোমল কণ্ঠে বলল। একটা কথা বলতাম। তানভীর স্বাভাবিকভাবে বলল। হ্যাঁ বল। কেন? মেঘ নির্দ্বিধায় বলে ফেল। জান্নাত আপুর কাছে আমি আর পড়বো না, তুমি ওনাকে না করে দিও। তানভীর চিন্তিত কণ্ঠে শুধালো। কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে বলল। সমস্যা না, আমি এমনি পড়বো না। তানভীর গলা খাকারি দিয়ে বলল। বনু, এটার সমাধান আমি দিতে পারবো না, তুই ভাইয়ার সাথে কথা বলিস। মেঘ বিরস কণ্ঠে বলল। তুমি তো জান্নাত আপুকে এনেছিলে, তাহলে তুমিই নিষেধ করে দিও। আমি ওনার সাথে কথা বলতে পারবো না। তানভীর এবার ঠান্ডা কণ্ঠে বলে উঠল। আমার কাছে জান্নাত আপুর নম্বর নেই, ভাইয়ার কাছে আছে। তাছাড়া ভাইয়ার কথায় জান্নাত আপু তোকে পড়াতে আসছেন। তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস, ভাইয়া যা সিদ্ধান্ত নিবে তাই হবে। এ বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। তোর অন্য কথা থাকলে বল।
মেঘের মনের ভেতরে সুপ্তর ক্রোধ যেন মাথায় উঠে গেছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। এত বছর তো তানভীর মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে, তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে এটা মেঘ কোনোভাবেই মানতে পারছে না। কিন্তু অষ্টাদশী তো জানে না, গত 7 বছর যাবৎ আবিরের সিদ্ধান্তেই তানভীর সব কিছু করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মেঘ রুমে পায়চারি করছে। আবির ভাইকে কিভাবে বলবে, কি বলবে তাই ভেবে পাচ্ছে না। আজ না আবার থাপ্পড় দিয়ে বসেন, তৎক্ষণাৎ নিজেকে নিজে সাহস দিয়ে বলে, তুই কি এত দুর্বল নাকি? দীর্ঘ সময়ের পায়চারিতে মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, যা মুক্তা নেয় চিকচিক করছে। বুকে সাহস নিয়ে অষ্টাদশী নিজের রুম থেকে বেরিয়ে করিডর দিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। আবির শার্টের স্লিপ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল। হঠাৎ মেঘকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ল। মেঘ এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। ছাই রঙের একটা শার্ট ইন করে পরা, চোখে সানগ্লাস, ক্র্যাশ খাওয়ানো সেই লুকে দাঁড়িয়ে আছে আবির ভাই। সে তো জানি না এই সুদর্শন লুকে ছোট্ট অষ্টাদশীর মনের মণিকোঠায় ব্যথা অনুভব হয়। মেঘের অভিমুখে চাইল আবির, নাকের ডগায় জমে থাকা ঘাম যেন আবিরের দৃষ্টিকে টানছে। মেঘের শান্ত অস্থির নয়নজোড়ার দিকে তাকিয়ে আবির মনে মনে বলে, এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি। মেঘের অভিব্যক্তি বদলাতে সময় লাগলো না। মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, আপনার সাথে আমার কথা আছে। আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল। বল। মেঘ নীরব কণ্ঠে বলল, আমি জান্নাত আপুর কাছে পড়বো না। মনের ভেতরে সুপ্ত ক্রোধটা এক নিমিষে প্রকাশ করে ফেল। মেঘের কথাই আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল। কেন? মেঘ তপ্ত স্বরে জানালো, ইচ্ছে নেই তাই পড়বো না। আবির ভুরু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল, তোর ইচ্ছেতে তো সব কিছু হবে না, তোকে জান্নাতের কাছেই পড়তে হবে। মেঘ আবারও ভেতরে ভেতর রাগে ফুঁসছে, গাল দুটা রক্তবর্ণ ধারণ করেছে। অধিক রাগে মেঘের গলাস্বর ভেসে আসে। এবার কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, বললাম তো আমি ওনার কাছে পড়বো না। আবির দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে ফাইজলামো করবি না মেঘ, তোর ভালোর জন্যই জান্নাতকে আনা হয়েছে, আমি তোর খারাপ চাই না। মেঘ সহসা বলে ফেল। আমার ভালো বন্ধু আপনাকে ভাবতে হবে না। অন্তরের ক্রোধ যেন এবার মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘের বলা কথাটা আবিরের হৃদয় লেগেছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজ থেকে জান্নাত পড়াতে আসবে, ঠিক মতো পড়াশোনা করবি, কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না। কথাটা বলে আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মেঘ মাথা নিচু করে গলাস্বর শিরিনকে চড়িয়ে জানালো, আমি ওনার কাছে পড়বো না, দরকার হলে আমি বড় আব্বুকে বলবো। আবির মেজাজ চরম লেভেলে খারাপ হলো। পায়ে রক্ত যেন মাথায় উঠে গেছে। সেখানে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কি বলবি আব্বুকে? জান্নাত পড়াতে পারে না এটা বলবি? জান্নাতের আচার আচরণ খারাপ এটা বলবি? আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস, এগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে? এই যে তোকে এত ভালোবাসে, এত আদর করে, থাকবে তো এই ভালোবাসা? মেঘ সহসা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আবির চোখ মুখ কোটালো, নিজের রাগকে সংযত করার চেষ্টা করলো। রাশভারী কণ্ঠে বলল, কোনো রকমে কথা শেষ করে আবির নিজের মতো চলে গেল। কিছু না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। পিছন থেকে মালিয়া খান, ইকবাল খান ডেকেছে, কিন্তু আবিরে যেন সেদিকে কোনো হুঁশ নেই। মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায়। খানবাড়ির নিয়মই যেন এটা। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের আদেশ আবির আর তানভীরকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয়। তানভীর শুধু মেঘকে না, মিম আর আদিকেও শাসন করে। তবে মিম আর আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আবিরের ধ্যানে জ্ঞানে শুধুই মেঘ। মেঘ সকাল থেকে কিছুই খায়নি। কয়েকবার বন্যাকেও কল করেছে, কিন্তু বন্যা রিসিভ করেনি। দুপুর হয়ে গেছে। মেঘ রুমে জোরে গান বাজিয়ে বালিশে মুখ গুছিয়ে শুয়ে শুয়ে কাঁদছে। হঠাৎ ফোনে কল বেজে উঠল। মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখল বন্যা কল করেছে। মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলে উঠল, কি রে, এত কল দিছিস কেন?
মেঘের কান্নার শব্দ শুনে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে বেবি, কাঁদছিস কেন? মেঘ কান্নার মাত্রা কমিয়ে তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। ক্রোধিত কণ্ঠে মেঘ বলল, আমি এই বাড়িতে আর থাকবো না, চলে যাব আমি বাড়ি ছেড়ে। বন্যার কোমল কণ্ঠে শুধালো, কেন? কে কি বলছে তোকে? মেঘ কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কেউ কিছু বলেনি। রেজাল্ট দিলে যদি পাশ করতে পারি তাহলে তুই যেই যেই ভার্সিটিতে আবেদন করবি সবগুলো ভার্সিটিতে আমার আবেদনটাও করবি। টাকা আমি দিব, তুই শুধু আবেদন করে দিবি। তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজনে পরীক্ষা দিব। বাংলাদেশের যে জায়গাতেই চান্স পাবো সেখানেই ভর্তি হব। তারপরে এই বাড়িতে আমি থাকবো না। সেসব পরে দেখা যাবে, আগে তুই বল কি হয়েছে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, কি হয়েছে জানি না, আমি এই বাড়িতে থাকবো না, এটাই মূল কথা। একবার শুধু কোথাও চান্স পাই, দরকার হলে টিউশন পড়িয়ে আমি পড়াশোনা করব। তারপর চাকরি করে আম্মু আব্বুকে আমার কাছে নিয়ে যাব। আব্বু না গেলে শুধু আম্মুকেই নিয়ে যাব। তবু আমি এই বাড়িতে থাকবো না। যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার উপর চাপিয়ে দেয়। এত বছর সহ্য করেছি, এখন জীবনে আর এক হিটলারের আবির্ভাব হয়েছে। আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। উনি যা বলবেন তাই মানতে হবে, যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে। কেন? আমি ওনার কথা মেনে চলবো না। তুই আবেদন না করে দিলে বলিস, আমি নিজে নিজে করব। বাই। একদমই কথাগুলো বনে ফোন কেটে বিছানার পাশে ফোন ফেলে আবারও বালিশে মুখ গুজে কাটছে। বন্যা আহমকের মতো বসে রইল। কেমন হয়েছে যে মেঘ সব ছেড়ে ছুড়ে চলে যেতে চাইতেছে, কিছুই তার মাথায় ঢুকছে না। আবি মেঘের রুমে দরজায় দাঁড়িয়ে মেঘের বলা প্রত্যেকটা কথা শুনেছে। আবির দাঁত পিষে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে মেঘের দিকে। আবিরের এক হাতে কাচ্ছি প্যাকেট, অন্য হাতে চোখ থেকে খোলা সানগ্লাসটা মুষ্টিবদ্ধ করে চেপে ধরে আছে। সানগ্লাস ভেঙে শুধু হাত কাটার অপেক্ষা। সকালে মেঘকে ঝেড়ে অফিসে যাওয়ার পর থেকে আবির মন ছটফট করছিল। কোনোভাবেই কাজে মন দিতে পারছিল না। বাধ্য হয়ে অফিস থেকে বেরিয়ে জ্যাম পেরিয়ে অষ্টাদশী পছন্দের রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে বাসার দিকে রওনা দিয়েছিল। মেঘ স্পেশাল কিছু রেস্টুরেন্ট ব্যতীত অন্য কোথা থেকে কাচ্চি খায় না। গত সপ্তাহে আবিরের কাজের ব্যস্ততার ফলে সে রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে খাওয়ানোর সময় সুযোগ হয়ে ওঠেনি, তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল। কিন্তু যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে সেই অষ্টাদশী তাকে ছেড়ে চিরতরে দূরে চলে যাওয়ার প্ল্যান করছে। এটা শুনে যেন আবিরের মাথায় আকাশ ভেঙে পড়েছে, হৃদয় কেঁপে উঠছে। নিজের অজান্তেই মনে মনে বলল, এত ঘৃণা করিস আমায়? মেঘের পানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির দুপা পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে। ডাইনিং টেবিলের উপর কাচ্চির বক্স রেখে দ্রুত পায়ে মেন গেট পেরিয়ে চলে যেতে নিলে আদি পেছন থেকে ডেকে উঠল, ভাইয়া ভাইয়া। আদির ডাক আবিরের কান পর্যন্ত পৌঁছালো কিনা কে জানে, ফিরেও দেখল না। আবিরের অক্ষি যুগল আগ্নেয়গিরির লাভা নেই লাল টুকটুকে হয়ে গেছে। গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়ে হাতে থাকা সানগ্লাসটা ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। নিজের ভেতরে সবটুকু ক্রোধ যেন সানগ্লাসটার ওপর ঢেলে দিয়েছে। সানগ্লাসটা ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। সানগ্লাসের ভাঙা অংশের চাপে হাতও কেটেছে 2-3 জায়গাতে। এই হাত নিয়ে বাইক স্টার্ট দিয়ে নিজের অফিসে চলে যায়। অফিসে ঢুকতেই রাকিব ছুটে আসে। স্যার, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন যে? বউকে সময় দেওয়া শেষ? আবির ক্রুদ্ধ আঁখিতে চাইল আবিরের দিকে। কোনো কথা না বলে নিজের কেবিনে ঢুকে চেয়ারে চোখ বন্ধ করে বসে পড়ল। রাকিবও পেছন পেছন আবিরের কেবিনে ঢুকলো। সহসা চোখ পড়ল আবিরের হাতের দিকে। আটকে উঠে ছুটে গিয়ে আবিরের হাত ধরে পড়ল। হাত কাটছিল কিভাবে? আবির হাত সরিয়ে বলল, তুই এখন যা, আমি একটু একা থাকতে চাই। রাকিব আকুল স্বরে জানালো, চলে তো যাবই, আগে বল কি হয়েছে? আবির অনমনীয় কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাকিব ভাবুক স্বরে বলল, কিছু একটা তো অবশ্যই হয়েছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যাস না। এখন বল কি হয়েছে? মেঘ, কিছু বল। ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে আছে, নয়নজোড়া এখনো রক্তবর্ণ হয়ে আছে। বক্ষ স্থলে থাকা হৃৎপিণ্ডটা যেন দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন স্বরে বলল, আমি ওর জীবনে কাটার নেই। আবির নামক কাটাটা ওর জীবনে না থাকলেও ও হয়তো অনেক বেশি হ্যাপি থাকতো।
রাকিব ভুরু কুচকে বলল। কি বলছিস সব? মাথা ঠিক আছে তোর? আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল। আমি ঠিক করেছি, ওকে ওর মতো থাকতে দিব। ওর ব্যাপারে কোনো কথা বলবো না। রাকিব এবার সশব্দে হেসে উঠল। আবির ভুরু কুচকে ক্রোধিত নয়নে চেয়ে রইল। রাকিবের সেদিকে হুঁশ নেই। হাসতে হাসতে পেট চেপে ধরেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল। অহেতুক হাসছিস কেন? রাকিবের হাসি যেন থামছে না। আবিরের কাছ থেকে দূরে গিয়ে বলে। বন্ধু, এমনিতে করে যখন প্রেমিকার মন পায় না, তখন তার জন্য শুধু একটা গানই গাইতে ইচ্ছে করে। আবির বসা থেকে উঠে দাঁড়াতে রাকিব হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে গেল। সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। অফিসের সবাই মোটামুটি চলে গেছে। রাকিবের গার্লফ্রেন্ড কলের পরে কল দিচ্ছে। গার্লফ্রেন্ডের নাম রিয়া। আবির দেশ ছেড়ে যাওয়ার পর রাকিবের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া। সেই থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। তাদের 2 বছরের রিলেশন চলছে। 2 থেকে 5 বার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠল। কি হয়েছে? এত কল দিচ্ছ কেন? জানো না এই সময় অফিসে থাকি? রিয়ার গলা দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকমে বলল। রাকিব এবার চিন্তিত স্বরে বলল। কি হয়েছে তোমার? রাকিব কণ্ঠ ভারী করে বলল। তুমি জানো তোর ডাস্ট অ্যালার্জি আছে, তারপর কেন যাও কাজ করতে? আমি এসে কল দিচ্ছি, সাবধানে থেকো, বাই। রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল। তুই বাসা যাবি কখন? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে উত্তর দিল। একটু দেরি হবে। কেন? রাকিব বলল। রিয়া অসুস্থ, ওষুধ নিয়ে যেতে হবে, আমি চলে যাব। আবির চোখ তুলে চেয়ে বলল। সিরিয়াস কিছু? রাকিব মৃদু হেসে উত্তর দিল। না না, তেমন না, ও তো সেই একটাই সমস্যা। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো। ঠিক আছে, তুই যা, কোনো সমস্যা হলে জানাইস। রাকিব হাসি মুখে বলল। তুই কাজ সেরে তাড়াতাড়ি চলে আয়। আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল। অন্যদিকে মেঘকে পড়তে জান্নাত আপু এসেছেন। মেঘ মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে। জান্নাত আপু কি পড়াচ্ছেন তাতে মেঘে কোনো মনোযোগ নেই। একরাশ বিরক্তি নিয়ে শব্দহীন বসে আছে। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখল একবার। খুবই সাদামাটা একটা মেয়ে। গায়ের রং ধবধবে সাদা না হলেও চেহারায় অন্যরকম সৌন্দর্য আছে। বোরকা পরা, সাথে সুন্দর করে হিজাব দিয়েছেন। মেঘ মনে মনে ভাবছে, আমি কি ওনার মতো সুন্দরী না? আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই? পরদিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিত, শুধু আবির ব্যতীত। আদি খাওয়া শেষ হতে আকলিমা খান বলেন। তোর ভাইয়া উঠেছে কিনা দেখে আয় তো। আদি দৌড়ে গেল আবিরের রুমের সামনে। আদি বা মিম কেউ আবিরের রুমের ভেতর ঢুকে না, দরজা থেকে ডেকে চলে আসে। আজও আদি দরজা থেকে উকি দিয়ে দেখলো, কিন্তু আবির কোথাও নেই। 2 বার ডেকেছ কিন্তু সাড়া নেই। আদি করিডোর থেকে চিৎকার দিয়ে বলল। ভাইয়া তো রুমে নেই আম্মু। সবাই এবার মুখ চাউচাই করছে। রুমে নেই মানে কি? সকাল থেকে তো বের হতে দেখলাম না। তানভীর গলা উঁচু করে বলল। ছাদে দেখ তো আদি। ভাইয়ের কথা মতে আদি ছাদের দিকে গেল, কিন্তু ছাদের গেটও তালা। আদি পুনরায় তার জানালো। মালিয়া খান চিন্তিত স্বরে বলেন। আবির কি রাতে ফিরেনি? মেঘ সহসা বড় আম্মুর দিকে চাইল। এই বাড়ি তো ছেলেরা কখনো বাহিরের রাত কাটায় না, যত রাতই হোক বাসায় ফিরে আসে। এটাই খান বাড়ির রুলস। খুব প্রয়োজন হলে আলী আহমেদ খানের থেকে অনুমতি নিয়ে থাকতে হয়। ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিয়েছেন। প্রথমবার রিসিভ হয়নি, দ্বিতীয়বার রিসিভ হতেই ইকবাল খান শুধলেন। কোথায় আছিস? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল। অফিসে। তুই বাসায় ফিরিসনি কাল? না। কেন? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল। অফিসে কাজ ছিল। ইকবাল খান তপ্ত স্বরে বললেন। ও আচ্ছা, আমাদের অফিসে মিটিং আছে, আসবি না? আবির ভারী কণ্ঠে জানালো। চলে আসবো, এখন রাখছি, কাজ আছে। আলী আহমেদ খান রাগী বলে উঠলেন। 2 দিন হয়নি নিজের কোম্পানি খুলেছে, এখনই ব্যস্ততা দেখায়। কই, আমাদের তো রাতে অফিসে থেকে কাজ করতে হয়নি কখনো। মালিয়া খানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলেন। ছেলেকে বোঝাও, বাইরে থাকাকালীন কি করছে না করছে সেসব আমার বাড়িতে চলবে না।
ডাইনিং টেবিলে নিস্তব্ধতা ছেয়ে গেছে, কারোর মুখে কোনো শব্দ নেই। আলী আহমেদ খান উঠে গেছেন। মালিয়া খান ডাইনিংয়ে এসে বসে ইকবাল খানকে শুধালেন, আবিরের জন্য কি খাবার দিয়ে দিব? ও তো গতকাল সকালে না খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে তো আর দেখিনি। আদি ততক্ষণে ডাইনিংয়ের কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, গতকাল দুপুরে ভাইয়া আসছিল, আমি ভাইয়াকে ডাকও দিয়েছিলাম কিন্তু ভাইয়া শোনেনি। তারপর টেবিলে কাচ্চি বিরিয়ানি বক্স দেখে আমি সেটা নিয়ে উপরে আপুদের কাছে চলে গিয়েছিলাম, তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই। আদির কথা শুনে মেঘ পি করে বলল, কাচ্চি বিরিয়ানি আবির ভাই আনছিল? আগে জানতাম না। আগে জানলে ওনার আনা খাবার খাইতামই না। নিজের ইচ্ছা মতো মারবেন, ঝাড়বেন, আবার মন চাইলে খাবার এনে খাওয়াবেন, আর আমি সব ভুলে যাব। এমন মেয়ে আমি নই। ইকবাল খান বলেন, বড় ভাবে আপনি খাবার দিয়ে দেন, আবির অফিসে আসলে খেয়ে যাবে। রাত 10টার দিকে আবির বাসায় ফিরেছে। ততক্ষণে 3 কর্তৃ ব্যতীত সকলের খাওয়া শেষ। আবির ফ্রেশ হয়ে মা কাকিয়াদের সাথে খেতে বসেছে। এই যে মা, মামুনি আর কাকিয়া এত প্রশ্ন করছে, আবির নিশারাই সব শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। কোনো রকম খাওয়া শেষ করে রুমে চলে এসেছে। সময় চলছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেল 10 দিন। আবির আর মেঘের দেখা হলো, কেউ কারোর সাথে কথা বলে না। আবির খাবার টেবিলে একসাথে বসলেও মেঘের দিকে একবারের জন্য তাকায় না। মেঘ ঠিকই 2-1 তাকিয়ে দেখে, কিন্তু আবির যেন নিজেকে শক্ত আবরণে আবৃত করে রেখেছে। বুকের উপর পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছে। আবির যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমের দরজা বন্ধ করে রাখে। মেঘও নিজের মতো খাইতেছে। মিমার আদির সাথে আড্ডা দিচ্ছে। জান্নাত আপু পড়িয়ে যাচ্ছে, কোচিং থাকলে কোচিংয়ে যাচ্ছে, বাসে এসে পড়াশোনা করছে। সবই নিজের মতো করছে। শুধু মাঝে মাঝে ভাবে, আবির ভাইয়ের কি কিছু হয়েছে? আজ মেঘের এইচএসসি রেজাল্ট পাবলিশ হবে। সকাল থেকে নাকি বসে আছে মেয়েটা। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। ইকবাল খান কোনো এক দরকারে আদির স্কুলে গিয়েছেন। আবিরও সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছে। আবিরের কিছুক্ষণ পর তানভীর বেরিয়েছে। ঘণ্টাখানেক পর রেজাল্ট পাবলিশ হয়েছে। মাহুদিবা খান মেঘ গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। খান বাড়িতে খুশির আমেজে ভরে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই মোজাম্মেল খান আর আলী আহমেদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির হয়েছেন। ইকবাল খানও আদিকে নিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছেন। আবিরের পর মেঘি পড়াশোনায় খানবাড়ির মুখ উজ্জ্বল করেছে। মাঝখানে তানভীর 4 পয়েন্ট রেজাল্ট নিয়ে এইচএসসি পাশ করেছে। মালিয়া খান ছেলেকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল ধরছে না। তানভীরকেও কল দিয়েছে, কিন্তু ব্যস্ত বলেছে। বাড়িতে এত আনন্দ, কিন্তু 2 ভাই যেন নিরুদ্দেশ। বেশ কিছুক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর একটা র্যাপিং করা বক্স মেঘের হাতে দিয়ে হাসি মুখে বলল, কংগ্রেচুলেশন মাই ডিয়ার বনু। মেঘ একগাল হেসে জানালো, থ্যাংক ইউ ভাইয়া। আবির কোনো দিকে না থেকে নিঃশব্দে দীর্ঘ পা ফেলে নিজের রুমে চলে গেছে। মেঘ আবির দিকে চেয়ে মনে মনে বলল, একটা মানুষ এতটা হৃদয়হীন হয়ে থাকে কি করে? সামান্য একটা কংগ্রেস শব্দও কি বলা যেত না? তানভীর মেঘের জন্য স্পেশালি রসমালাই নিয়ে এসেছে। মেঘ তানভীরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়ে গিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে, যেন অন্য কেউ ভাগ না বসায়। তানভীর নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। 20 মিনিটের মধ্যে আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে। আবিরের পিছন পিছন তানভীরও নামছে। মালিয়া খান আবিরকে ডেকে বলেন, এই সময় আবার কোথায় যাচ্ছিস? আবির ভারী কণ্ঠে বলল, অফিসে কাজ আছে। মালিয়া খান আবারও বলেন, মিষ্টি খেয়ে যা। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, সময় নেই। মেঘ তখনও ডাইনিংয়ের চেয়ারে বসে আছে। আবির ভাইয়ের কাঠখোট্টার জবাবে অষ্টাদশীর মন খারাপ হলো। মনে মনে ভাবল, সত্যি কি আপনার সময় নেই, নাকি আমার রেজাল্টের মিষ্টি আপনি খেতে চান না? আবির চলে যাচ্ছে। হালিমা খান আবিরের যাওয়ার দিকে চেয়ে পুনরায় সিঁড়িতে থাকা তানভীরের পানে তাকিয়ে চিন্তিত স্বরে বলেন, আমি আরো ভাবলাম বোনের রেজাল্টের খুশিতে তোরা 2 ভাই মিলে এলাকায় মিষ্টি দিয়ে আসবি। তানভীর মৃদু হেসে প্রশ্ন করল, এক বাড়িতে কতবার মিষ্টি দিতে হবে? হালিমা খান ছেলের কথা মানে বুঝল না। কপাল কুঁচকে বলেন, মিষ্টি তো দেওয়া হয়নি এখনো। তানভীর হাসি মুখে জানালো,
ভাইয়া আর আমি এলাকার সব বাড়িতে মিষ্টি দিয়েই বাসায় এসেছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে ভাইয়ের অভিমুখে তাকিয়েছে। অষ্টাদশী চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। 10 দিনের রাগ যেন 10 সেকেন্ডেই হাও হয়ে গেছে। প্রিয় প্রিয় মানুষ বরাবরই প্রিয় থাকে, মাঝে মাঝে শুধু অভিমানের চাদরে ঢেকে যায়। মেঘ বিড়বিড় করে বলল, আমি আমি কি ঠিক শুনেছি? আবির ভাই আমার রেজাল্টের খুশিতে এলাকায় মিষ্টি খাইয়েছে? তাহলে বাসায় এমন মুড নিয়েছিলেন কেন? একটা মিষ্টি মুখেও দিলেন না, কিন্তু কেন? উনি কি কোনো বিষয়ে রেগে আছেন? মেঘের পাশাপাশি সবাই যেন অবাক চোখে তাকিয়েছে আবিরের দিকে। তানভীরের কথাই আকলিমা খান ভুরু কুচকে বলেন, আমাদেরকে জানালে কি এমন হতো শুনি? আবির বা তুই কেউ তো বলতে পারতি। তানভীর হাসি মুখে উত্তর দিলেন, ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করে না, জানোই তো। তাছাড়া আমি তো এখন বললামই তোমাদের। যাক, বড় ভাইয়ের দায়িত্ব পালনে আবির অবহেলা করেনি, এটাই তো দরকার। আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল। আবির ভাইকে তো সে বড় ভাই হিসেবে ভাবেনি কখনো। আবির ভাই হলে ক্রাশ, না হলে বাস, ভাইটাই কিচ্ছু না। রাত 10টার দিকে আবির ফিরেছে। মেঘ তখন পড়ছিল। আবির রাতে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ পর মেঘ নিচে আসতেই আকলিমা খান বলে উঠলেন, কি রে, আবিরকে মিষ্টি দিলি না? মেঘ আশ্চর্য নয়নি সে বলল, তোমরা দাওনি কেন? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জানালেন, আমরা তো বলেছি, ও তো খাবে না বলে চলে গেল। তুই একটু নিয়ে যা, তুই বললে যদি খায়। একটা প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে মেঘ গুটি গুটি পায়ে করিডোর পেরিয়ে আবির ভাইয়ের রুমের সামনে হাজির হলো। এক হাতে দরজা ধাক্কা দিতেই বুঝতে পারলো ভেতর থেকে দরজা বন্ধ। দরজা বন্ধ থেকে মেঘের খটকা লাগলো। আবির ভাই আসার পর থেকে কখনো দরজা বন্ধ করে ঘুমায় না, ইদানিং দরজা বন্ধ করে রাখেন কেন? রুমের ভিতর কম সাউন্ডে গান বাজতেছে। মেঘ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, মেঘ আবির ভাই এত কষ্টের গান শুনছে কেন? ব্যাপার কি? দরজায় টোকা দিয়ে আস্তে করে ডাকলো, আবির ভাই। ভেতর থেকে কোনো জবাব না আসে মেঘ উচ্চস্বরে আবার ডাকলো, আবির ভাই। সহসা গান বন্ধ হয়ে গেল। সিগারেট হাতে দরজা খুলে দিল আবির। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, কপালে আর নাকি ঘামের বিন্দু বিন্দু পানি জমে আছে, সাথে ঘামে জবজবে পুরো শরীর। অগোছালো চুল, শ্যাম্বনের মুখশ্রী মলিন হয়ে আছে। নিডেড কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের হাতে দ্বিতীয়বারের মতো সিগারেট দেখে মেঘের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো। হাজার রাগ অভিমান থাকুক, তারপর আবির ভাইয়ের প্রতি মেঘের সুপ্ত ভালোবাসা এখনো বর্তমান। মেঘ আর্তনাদ করে বলল, আপনি আবারও সিগারেট খাচ্ছেন? আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তাতে তোর কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। আবির কপাল কুচকি তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কি সমস্যা? প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানার পাশে বসে সিগারেট ঠোঁটে ধরেছে। অকস্মাৎ মেঘ দ্রুত পায়ে আবির কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফুলরে ছুরি দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে জবাব দিল, আপনি সিগারেট খান, এটাই আমার সমস্যা। আবির আশ্চর্য নয়নে চেয়ে রইল অষ্টাদশী লালিত মুখ বিবরের অভিমুখে। মেঘের আগে ফুঁসছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে, আবার মনে মনে ভীত হচ্ছে। আবির ভাই যদি মারেন? তৎক্ষণাৎ নিজেকে সাহস দিল, মারলে মারবে, কিন্তু ওনাকে সিগারেট খেতে আমি দেখতে পারবো না। আবির ভারী কণ্ঠে শুধালো, কেন আসছিলি? মেঘের মাথা থেকে ওসব চিন্তা সরে গেছে, তবু কিছুটা চিন্তিত স্বরে বলল, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমি মিষ্টি খাবো না, নিয়ে যা। মেঘ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কেন খাবেন না? আমার রেজাল্টে কি আপনি খুশি না? আবির নিস্তব্ধ হয়ে ফ্লোরে পড়ে থাকা আধাখানা সিগারেটের পানে চেয়ে আছে। মেঘ পুনরায় বলল, কিছু বলছেন না যে? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তুই খুশি থাকলেই হলো, আমার খুশিতে কি আসে যায়? আবিরের নিরুদ্বেগ কণ্ঠে বলা কথাই মেঘের মনে কেমন যেন খটকা লাগলো। মেঘ চিন্তিত কণ্ঠে শোধালো, আবির ভাই, আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন? আবির এক পলক তাকালো মেঘের দিকে, তারপর তপ্ত স্বরে বলল, আচ্ছা মেঘ, আমি যদি দেশ ছেড়ে একেবারে চলে যাই, তাহলে তো তুই এই বাড়িতে আনন্দে থাকতে পারবি, তাই না? মেঘ আশ্চর্য নয়নে চাইল আবির ভাইয়ের দিকে। বুকের ভেতর হৃৎপিণ্ড ভয়ঙ্করভাবে কাঁপছে। এই 1.5 মাসের আবির ভাই
অষ্টাদশী হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে অবস্থান করছে। আবির ভাই দেশ ছেড়ে চলে যাবে এই কথাটাই কোনোভাবে মানতে পারছে না মেঘ। মেঘের সিক্ত নয়নজোড়ায় আবির ভাইয়ের প্রতি এক সমুদ্র ভালোবাসা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। কণ্ঠ খাদে নামি মেঘ বলল, আপনি কেন চলে যাবেন? আবির রাশভারী কণ্ঠে বলল, যদি সত্যি সত্যি এমন হয় যে আমি চলে গেলে তুই বাড়ি ছেড়ে যাবি না, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব। তবু তুই ভালো থাকিস আর এই বাড়ির রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন। মেঘের সমস্ত আকাশ ঘুরছে। আবির ভাই এত কঠিন কথা কেন বলছেন তার কারণ খুঁজে পাচ্ছে না অষ্টাদশী। অনেক ভাবার পর মনে পড়ল 10 দিন আগের ঘটনা। মনে মনে ভাবল, তাহলে কি বন্যার সাথে বলা কথাগুলো আবির ভাই শুনে ফেলেছিল? মেঘ বেশ খানিকটা সময় নীরব থেকে শান্ত কণ্ঠে বলল, আসলে ওই দিন আমার খুব রাগ উঠছিল। জান্নাত আপুর কাছে পড়তে চাইনি তবুও। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, জান্নাত পড়াতে না পারলে আমি আনতামই না। কেন জান্নাতকে এনেছি, কেন তোকে জান্নাতের কাছে পড়তে জোর করছি সবটাই জানতে পারবি। শুধু একটু ধৈর্য রাখ আর পড়াশোনা কর মন দিয়ে। আর নতুন টিউটর আনলে তোর মানিয়ে নিতেও সময় লাগবে। এখন তোর হাতে এত সময় নেই, একটা কথা মাথায় রাখিস। আর যাই হোক, আমি তোর খারাপ চাই না, এইটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারিস। প্রথম কথাগুলো ভারী স্বরে বলল, শেষ কথাগুলো শীতল কণ্ঠে বলল আবির। মেঘ মনে মনে ভাবল, সত্যি তো জান্নাত আপুর পড়ানোতে তো কোনো সমস্যা নেই। ওনাদের মধ্যে যাই থাকুক তাতে আমার কি। মেঘ ছোট্ট করে বলল, সরি আবির ভাই, আর এমন করব না। আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, সমস্যা নেই, এখন যা তুই। মেঘ চিবুক নামিয়ে অভিমানী স্বরে বলল, আপনি মিষ্টি না খেলে আমি যাব না। আবির নিরেট কণ্ঠে বলল, বললাম তো খাবো না, তুই যা। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, বললাম তো যাব না, একটা খান। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। কিছু বলার আগে মেঘ আহ্লাদি কণ্ঠে বলে উঠল, প্লিজ আবির ভাই। সঙ্গে সঙ্গে আবিরের অভিব্যক্তি বদলে গেল। মুচকি হেসে বলল, ঠিক আছে দে। আবির ভাইয়ের হাসিতে মেঘ গলে পানি হয়ে গেছে। রোমান্টিক মোড়ে বলল, আমি খাইতে দিই মিষ্টি। আবির মৃদু হেসে জানালো, ঠিক আছে। মেঘ মিষ্টির প্লেট নিয়ে আবির ভাইয়ের কাছে এসে দাঁড়ালো। আবির ভাইয়ের শরীর থেকে আসা পুরশালী গন্ধে মেঘের সর্বাঙ্গে ঝাঁকুনি দিল। আবির ভাইয়ের কাছে এলে মেঘ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। 10 দিনের রাগ অভিমানেরা যেন নিমেষেই বিলীন হয়ে গেছে। আবির ভাই মানেই এক প্রকার নেশা। কাছে আসলেই অষ্টাদশী সেই নেশায় আসক্ত হতে বাধ্য। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে। মেঘ ধীর হস্তে কাটা চামচে একটা মিষ্টি তুলে আবির ভাইয়ের মুখের সামনে ধরল। আবিরও চুপচাপ খেয়ে নিল। মিষ্টি খেয়ে আবির থমথমে কণ্ঠে শুধালো, আরেকটা কি খেতে হবে? মেঘ সঙ্গে সঙ্গে উপনিস মাথা নাড়ল। আবির মনে মনে বলল, তোর এই পাগলামি যেন সারা জীবন থাকে। মেঘ আরেকটা মিষ্টি এগিয়ে দিল আবির ভাই মুখের কাছে। আবির দ্বিতীয় মিষ্টিটা শেষ করে ছোট্ট করে বলল, বস এখানে। মেঘ সঙ্গে সঙ্গে বিছানার পাশে বসলো। আবির একটা মিষ্টি কেটে অর্ধেকটা মেঘের মুখে দিল। মেঘ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আবির ভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে। মেঘ চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল। আবির দ্বিতীয়বার কিছুটা মিষ্টি মেঘের সামনে ধরে বলল, দুবার না খাওয়ালে তো তুই আবার পানিতে পড়ে যাবি। নে, হা কর। মেঘ মিষ্টি মুখে নিয়ে একগাল হাসলো। মিষ্টি খেয়ে মেঘ শান্ত স্বরে ডাকলো, আবির ভাই। আবিরের দৃষ্টি মেঘের মুখ বরাবর নিয়ে সমধুর কণ্ঠে উত্তর দিল। সেই দর ঢালা কণ্ঠে বলা তা অষ্টাদশীর মনের ভেতর উত্তাল পাত্তার ঢেউর সৃষ্টি করেছে। এই তে মিশে আছে সীমাহীন ভালোবাসা। আবিরের দৃষ্টি অষ্টাদশীর মুখমণ্ডলে ডাগর ডাগর আঁকিতে দীর্ঘ মনোযোগ দিয়ে চাইল। গভীর নলকূপে নাই বিমোহিত সেই নয়নজোড়া আবিরকে স্থির থাকতে দিচ্ছে না। আবির চাইলেও নিজেকে শক্ত খোলসে আবদ্ধ রাখতে পারছে না। দৃষ্টিতে নামিয়ে নিল ফ্লোরে। মেঘ ঢোক গিলে নিজেকে কন্ট্রোল করে শান্ত আঁখিতে আবির ভাইয়ের দিকে চেয়ে বলল, একটা কথা বলবো। আবির নিচের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, বল। মেঘ ভীত স্বরে প্রশ্ন করল, যদি বলি আপনি আর সিগারেট খাবেন না তাহলে কি আপনি মানবেন? আবিরের ঠোঁট কিছুটা প্রশস্ত হলো। দৃষ্টি তখনও ফ্লোরে। মনে মনে বলল,
তুই বললে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে রাজি, সেখানে সিগারেট আর এমন কি? আজ এই মুহূর্ত থেকে আমি আবির সিগারেট ছাড়লাম, আর কোনো দিন ছুঁয়েও দেখব না, প্রমিস। মেঘ আস্তে করে বলল। কি হলো? আবির মেঘের দিকে আর চোখে চেয়ে বলল। ঠিক আছে, চেষ্টা করব। এটুকুতে মেঘ মহা খুশি, না যে করেনি সেই অনেক। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে সাহস নিয়ে বলল। আরেকটা কথা জিজ্ঞেস করি? আবির ঠান্ডা কণ্ঠে বলল। বল। মেঘ ঢুক গিলে শীতল কণ্ঠে প্রশ্ন করল। চুল দাড়ি বড় হয়েছে, কাটান না কেন? মেঘের এমন প্রশ্নে আবির মুখবর্ত হয়ে গেল। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো। কেন, এভাবে ভালো লাগে না? মেঘ মিষ্টির প্লেট হাতে নিয়ে চুপচাপ উঠে দরজা পর্যন্ত গিয়ে পেছনে তাকিয়ে বলল। আপনাকে সব ভাবেই ভালো লাগে, তবে এখন আপনার ড্যাশিং লুকটা মিসিং। কথাটা বলেই করিডোর দিয়ে অন্তহীন ছুটে নিজের রুমে চলে গেল। আবির দরজার দিকে যে নিঃশব্দে হাসছে। মেঘ চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেঘকে হাইড করে ফেসবুকে পোস্ট দিয়েছে। ভালোবাসি তোকে সেই পুরনো অনুভবে, এ মনের জগতে রাজকুমারী শুধু তুই। কেটে গেল আবিরের নির্ঘুম রাত। তবে এই রাত কষ্টের নয়, কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা ঘুমাতে দেয়নি আবিরকে। শুক্রবার 10টার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে। ঘণ্টাখানেক পর মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির সাদা রঙের শর্ট হাতার টি শার্ট পরেছে। শক্তপোক্ত বাহুতে টি শার্টের হাতাটা টাইট হয়ে আছে। চুলদারি ছোট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইল করেছেন। চোখে সানগ্লাস দিয়ে ড্যাশিং লুকে বাসায় ঢুকছে। মেঘের চোখ দরজার দিকে পড়তে আবির ভাইকে দেখে বিস্ময়কর চোখে তাকে অকমরসাত বলে উঠল। হাই, मैं मर जाऊंगा। আবার আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকিয়ে দুবার ভুরু নাচালো। সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে হেসে উঠল। হাসির দরুন মেঘের গালে থাকা বিউটি স্পটটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির দৃষ্টি সরিয়ে নিজের রুমে চলে গেছে। আবির ভাইকে দেখার পর আর টিভি দেখতে ইচ্ছে হচ্ছে না মেঘের। তারপর কিছুক্ষণ টিভির দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর উঠে রুমের দিকে যেতে নিলে আবারও আবির ভাইকে দেখতে পেল। পেস্ট রঙের একটা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য। মেঘটায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে, দৃষ্টি যেন সরছে না। আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে শুধালো। এখন ভালো লাগছে তো? মেঘ উপর নিচ মাথা নেড়ে চিবুক নামিয়ে বিড় করে বলল। ফিদা। মেঘ বিড় করে বলল। আবির শব্দটা স্পষ্ট শুনেছে। আবির মুচকি হেসে সহসা স্বাভাবিক কণ্ঠে বলল। আমার রুমে টেবিলের উপর তোর জন্য গিফট রাখা আছে, দেখিস পছন্দ হয় কিনা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে মেন গেট পেরিয়ে। অষ্টাদশী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপুত্রের গমন পথে। অধরের কোণে মৃদু হাসিটা এখনো লেগে আছে। কয়েক মুহূর্ত পর আবিরের রুম থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে আসছে। একটা ছোট্ট বক্স, সাথে একটা বড় বক্স, ছোট্ট একটা চিরকুটও আছে। সংকল্প, শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য। অভিনন্দন ডিয়ার স্প্যারো। কয়েকবার চিরকুটটা মেঘ শুধু স্পোরো লেখাটার দিকে চেয়ে আছে। আবির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করেছেন তা দেখে মেঘ খুশিতে আত্মহারা হয়ে গেছে। বক্সের র্যাপিং সরাতেই চোখ পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স। সচরাচর গোল্ডের জিনিসপত্রের ক্ষেত্রে এগুলো বেশি থাকে। বক্স খুলতে চোখে পড়ল সুন্দর ডিজাইনের একটা গোল্ডের ব্রেসলেট। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে। মেঘের সকল অপূর্ণ ইচ্ছে আবির ভাই যেন ধীরে ধীরে পূরণ করেই যাচ্ছে। আইফোন, ল্যাপটপ, নূপুর বাইকে ঘোড়া থেকে শুরু করে ছোট বড় কত শত ইচ্ছে পূরণ করতেই যেন মেঘের জীবনে আবির ভাইয়ের আগমন ঘটেছে। ব্রেসলেট হাতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে। তারপর বড় বক্সটা খুলতেই দ্বিতীয়বারের মতো বড়সড় শক খেল। 10 কালারের 2 সেট করে মোট 20 ডজন কাছের রেশমি চুড়ি বক্সে জলজল করছে, সাথে অনেকগুলো আংটি। মেঘ চুড়ির দিকে চেয়ে মনে মনে ভাবছে,
যেই মানুষটা আমার সাথে ঠিকমতো কথাই বলে না, উঠতে বসতে এত রাগ দেখান, থাপ্পড় মারেন, উনি এসব কিছু আমার জন্য এনেছেন। যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছে, উনি আসলে এতটাও অনুভূতিহীন নয়। মেঘ সবকালের চুরি পরে পরে ছবি তুলছে। গতকাল তানভীর একটা ব্যান্ডের ঘড়ি দিয়েছিল, সেটা পরেও ছবি তুলেছে। সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে বোনাকে কল করেছে। বন্যাও গোল্ডেন GPA 5 পেয়েছে। গতকাল দুজনে ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি। বন্যা ফোন রিসিভ করে বলল, এত গিফট তোরে কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল, আমার স্বপ্নের নায়ক। বন্যা কপাল কুঁচকে বলল, আবার ফালতু ব্যাটারে নিয়ে স্বপ্ন দেখছিস? মেঘ ঠোঁট কামড়ে বলল, আমি কি করব, আমার এত ভাল লাগে কেন ওনাকে? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দে, চল বিকেলে দেখা করি। পাখি আর মায়াও বলছে বের হবে, অনেকদিন দেখা হয় না ওদের সাথে। রেজাল্টের খুশিতে একটু আড্ডাও দেওয়া যাবে, আসবি? মেঘ একটু ভেবে বলল, ঠিক আছে। আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একেবারে খেয়ে করে বেরিয়ে পড়েছে। আবির বের হওয়ার কিছুক্ষণ পরই মেঘ নিচে নেমেছে। হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলেছে, আম্মু একটু ঘুরতে যাই। হালিমা খান মেয়ের দিকে তাকিয়ে বলেন, আমাকে বলছিস কেন? আমি অনুমতি দেওয়ার কে? তোর ভাইরা আছে, বাপ চাচা আছে, তাদের থেকে অনুমতি নিয়ে যা। মেঘ হাসছে আর বলছে, হবে, আর কেউ তো বাসায় নেই। বন্যা, পাখি আর মায়াও আসবে, যাই না প্লিজ। হালিমা খান চিন্তিত স্বরে বলেন, যাবি যা, কিন্তু বেশি দূর যাস নে। আর ড্রাইভারকে বল দিয়ে আসতে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না, আমি রিক্সা দিয়েই চলে যাব। হালিমা খান কপাল কুঁচকে বলে উঠলেন, তুইও তো তোর ভাইদের মতোই হয়েছিস, গাড়িতে চলাচল করতে তোদের এত কি সমস্যা বুঝি না। মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে নিচে নামলো। মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্য স্থলে। ওরা তিনজন আগে চলে এসেছে। ইচ্ছে মতো ফুচকা খেয়ে কাছে একটা ফাঁকা মাঠে 4 বান্ধবী বসে আড্ডা দিচ্ছে। পড়াশোনা, পরিবারের কথায় শেষে প্রেমের টপিক উঠল। পাখির বিয়ে ঠিকঠাক, অ্যাডমিশন টেস্টের পরে খালাতো ভাইয়ের সাথে বিয়ে। এদিকে মায়েরও বয়ফ্রেন্ড আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাই মায়া মনে প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে। ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠল। মেঘ অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলো। সব কিছু শুনে মায়া অকস্মাৎ বলে উঠল, আমার কাছে একটা প্ল্যান আছে। বাকি তিনজনই একসঙ্গে বলে উঠল, কি প্ল্যান? মায়া বলল, আমাদের মধ্যে কারো ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে, একটু ঢং করে কথা বলবি, দেখবি ওনার মনে কি আছে। যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটা প্রকাশ পাবে, সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে। মেঘ প্রথম দিকে রাজি না হলো, ওদের চাপে রাজি হলো। মায়ের নাম্বার থেকে কল দিল আবির ভাইয়ের নাম্বারে। আবির ভাই চট্টগ্রাম থাকাকালীনই নাম্বারটা সেভ করেছিল মেঘ, কিন্তু কোনোদিন কল দেওয়ার সাহস করেনি। আজ মায়ের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁপছিল। ডায়াল করলো আবির ভাইয়ের নাম্বারে। ভয় মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রথমবার রিসিভ হলো না। মায়া আর পাখি মেঘকে সাহস দিল। বন্যা নীরব দর্শক, সে চাই মেঘ ভালো থাকুক, সেটা আবির ভাইয়ের সাথে হোক বা অন্য কারোর সাথে, যে মেঘকে ভালো রাখবে। দ্বিতীয়বার কল দিয়েছে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। লাউড স্পিকারে দিয়ে মেঘ রোমান্টিক মোডে ডাক দিল, জান। আবির কপাল কুঁচকে প্রশ্ন করল, কে? মেঘ ঢোক গিলে আহ্লাদি কণ্ঠে বলল, আমি তোমার বউ। আবির মুচকি এসে উত্তর দিল, হ্যাঁ জান বলো। মেঘ দাঁতে দাঁত চেপে বিহুত চোখে চাইল বান্ধবীদের দিকে। রাকিব ডেকে উঠল, কি রে আবির, কার সাথে কথা বলছিস? আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার বউ কল দিছে, ডিস্টার্ব করিস না। মেঘ সহ বাকি তিনজন হা করে চেয়ে আছে। মায়া কল মিউট করে মেঘকে কানে কানে কি বলেছে আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আই মিস ইউ জান। আবির নিঃশব্দে হেসে উত্তর দিল, আই মিস ইউ টু জান। কোথায় আছো বলো, আমি এখনই আসছি। আবির মুখে এমন কথা শুনি মেঘ তাজ্জব বনে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে।
শরীর ঘামতে শুরু করেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। প্রেমিকা সুলভ মানে এক মুহূর্তে আধার নেমেছে। জেনে নেই জানা নেই আননোন নাম্বারের কোনো মেয়ের সাথে আবির ভাই এভাবে কথা বলবে, সেটা মেঘ ভাবতেই পারছে না। মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে। আবির পুনরায় প্রশ্ন করলো, কি হলো? কথা বেরোচ্ছে না গলা দিয়ে? মায়া আর পাখির ঠেলায় মেঘ ধীরে ধীরে ধীর কণ্ঠে শুধু বলল, কিছু না। আবির এবার স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় বসে বাদরামি করা হচ্ছে শুনি? আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরো বেশি আশ্চর্যজনিত হলো। কয়েক মুহূর্ত নীরব থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, বাসা থেকে একা বের হয়েছিস, একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? এত বড় হয়ে গেছিস। মেঘের চোখ কটল ছেড়ে বেরিয়ে আসার অবস্থা হলো, শুধু দীর্ঘশ্বাস ফেলছে। এভাবে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতে পারেনি। লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরেছে। মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিরেট কণ্ঠে বলল, যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি, সেখানে তোর কণ্ঠ আমি চিনব না? ভাবলি কিভাবে? মেঘ পাথরে নাই বসে আছে। আবির ভাই কি বলছে তার কিছুই মাথায় ঢুকছে না। সে যে ধরা পড়ে গেছে এটা ভেবে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আবির ভাই কিনা কি ভাববে? থাপ্পড় না দিয়ে বসেন আবার। থাপ্পড়ের কথা মনে পড়তে সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ। আবির পুনরায় প্রশ্ন করলো, কোথায় আছিস? মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়েই বসে আছে। আবির রাগান্বিত স্বরে বলে উঠল, কি হলো বল? মেঘের গলা কাঁপছে। কোনো রকমের জায়গার নামটা শুধু বলো। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। বলে কলটা কেটে দিল। আবির ভাই কল কাটতে অষ্টাদশী আকাশের পানে চেয়ে বড় করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আল্লাহ বাঁচাও আমায়, আর জীবনে এমন কাণ্ড করব না। এবারের মতো বাঁচিয়ে নাও। বন্যা চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে? বকা দিছে? পাখি আর মায়াও অবুজের মতো চেয়ে আছে। মেঘ ওপাশ ওপাশ মাথা নেড়ে জানালো, কিছুক্ষণের মধ্যে আসবে। দোয়া কর যাতে মায়ের না খায়। এই কথা শুনে পাখি, মায়া আর বন্যাও তটস্থ হয়ে গেছে। সবাই চিন্তায় পড়ে গেছে। ফাজলামো করতে গিয়ে শেষমেশ সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই একটা বাইক এসে থামলো রাস্তার পাশে। সেই নামাজের সময় পরা পাঞ্জাবিটা দেখেই মেঘ চিনতে পারল। মেঘ সেদিকে চেয়ে দাঁতের দাঁত চেপে ভয়ে ভয়ে পড়ল। আবির ভাই? বাকি তিনজনের নজর পড়ল সেদিকে। আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে। বন্যা আবির ভাইকে আগে দেখলো, পাখি আর মায়া আগে দেখেনি। মায়া উত্তেজিত কণ্ঠে বলল, উনি কি আবির ভাই? বন্যা জবাব দিল, হ্যাঁ। মায়া পুনরায় বলল, আল্লাহ কি হ্যান্ডসাম, মাশাল্লাহ। এত কিউট জানলে আমি কথা বলতাম, পটিয়ে আমার করে নিতাম। মেঘ রাগান্বিত স্বরে বলে উঠল, আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর দিবি না বলে দিলাম। কথাটা বলে মায়ের ফোন নিয়ে সেখান থেকে আবির ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স নিয়ে রাগে ফুসতে ফুসতে উঠে চলে গেছে। মেঘের এমন কাণ্ডে পাখি আর মায়া দুজনেই হাসছে, কিন্তু বন্যা স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়া কীভাবে রিয়াক্ট করবেন সেটাই দেখতে ব্যস্ত বন্যা। মেঘ আবিরের কাছাকাছি আসতেই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইল। ক্রোধিত মুখশ্রী দেখে আবির কপাল গোটালো। মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে, ঘামে চিকচিক করছে মুখ, সাথে লাল হয়ে আছে দুগাল। মেঘ কাছাকাছি আসতেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, রাগ উঠেছে কেন? আরও আড্ডা দিলে যা, আমি ওয়েট করছি, সমস্যা নেই। মেঘ রাগে ফুসতে ফুসতে উত্তর দিল, আড্ডা দিব না, চলে যাব। আবির চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? কে কি বলছে? মেঘ মনে মনে বলছে, আপনার উপর কারোর নজর আমি সহ্য করতে পারবো না। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, চলে যাবি? মেঘ উপনিস মাথা নাড়ল। আবির নিজের হেলমেটটা মেঘকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে। মেঘ ভুরু কুচকে আবির ভাইয়ের দিকে যেয়ে প্রশ্ন করলো, এটা তো আপনার হেলমেট, আমায় দিচ্ছেন যে? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, রাকিবের হেলমেট নিয়ে আসছি, আমি ওইটা পরবো। এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে। বনে এবার স্বস্তি নিঃশ্বাস নিচ্ছে। আবির ভাই রিয়াক্ট করেনি সেই অনেক। পাখি হাসি মুখে বলছে, মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলালো।
কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা তিনজনও যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির মেঘকে একটা ভালো মানের হেলমেটের আউটলটে নিয়ে গেছে। মেঘকে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে। মেঘ ঘুরে ঘুরে দেখছে। অনেক ঘুরে 3টা হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে। ছোট্ট করে প্রশ্ন করলো, কোনটা নিব? আবির 3টা হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল, আমার জন্য পছন্দ করে নিয়ে আয়। মেঘ আহমকের মতো চেয়ে আছে, নড়ছেও না জায়গা থেকে। আবির কপাল কুচকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, কি বললাম আমি? মেঘ চুপচাপ চলে গেল। অনেক খুঁজে 2টা নিয়ে আসছে। আবির সবগুলো হেলমেট ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল। মেঘ বিস্ময় চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল, এত হেলমেট নিয়ে কি করবেন? হেলমেট তো একটা হলেই হয়। আবির চোখ রাঙিয়ে মেঘের দিকে চাইল। মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায়। মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা। মনে মনে বলছে, কি মানুষ রে বাবা, আমি কনফিউজড হয়ে ওনার কাছে এনেছি আর উনি পছন্দ না করে সবগুলোই নিয়ে নিলেন। আমি যদি জানতাম উনি 5টায় নিয়ে নেবেন তাহলে আমি 2টা হেলমেটই বেছে নিয়ে আসতাম। হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শুধালো, কাচ্চি খাবি? মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হাবি যাবি অনেক কিছু খেয়েছি, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। আবিরও আর কথা পারল না। মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে। মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসেছে। বেশ কিছুদিন চলে গেছে। মেঘের পড়াশোনার চাপ বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন ছাড়ছে। ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসছে। পড়াশোনার ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে আবির ভাই অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় বেলকনিতে দাঁড়িয়ে দেখে। আবিরও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। চারিদিক সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছে। একদিন মেঘের কাচ্চি খেতে খুব ইচ্ছে করছে। তানভীর ভাইয়ের নির্বাচনের কাজে ব্যস্ত, তাই ফোন দিতে সাহস হচ্ছে না। মিমের কাছে গিয়ে বলতে মিমের সঙ্গে সঙ্গে বলে উঠল, ভাইয়াকে বলো নিয়ে আসতে। মেঘ ডোক গিলে বলল, আমি বলতে পারবো না, তুই কল দিয়ে বল। মিম ভয়ে ভয়ে জানালো, আমি বলবো। মিম টেলিফোন থেকে আবির ভাইকে কল দিল। আবির রিসিভ করতেই মিম বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবি? মিম অকমর সাথ বলে উঠল, আপুর কাচ্চি খেতে ইচ্ছে করছে। মেঘ রাগে মিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কিরমির করে বলছে, তুই আমার কথা বললি কেন? আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করলো, মেঘ কোথায়? মিম মৃদু হেসে বলল, এখানে আছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না? তোকে দিয়ে বলাতে হয় কেন? ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে 2 হাতে কান চেপে ধরল, যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারে। আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল, ওর কাছে ফোন দে। ভীতস্বরে বলল, আপু চোখ কান বন্ধ করে বসে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বলল, ওর কান থেকে হাত সরিয়ে ফোনটা ওড়ে দে। মিম যথারীতি তাই করলো। মেঘ ভয়ে ভয়ে ফোন কানে কাছে নিল। কিছু বলার আগেই আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, কাচ্চি কি এখনই আনতে হবে নাকি ঘন্টাখানেক পর নিয়ে আসলে হবে? মেঘ বিস্ময় চোখে তাকালো মিমের দিকে। ভেবেছিল না জানি কত বকা খাবে, কিন্তু ঘটল পুরো উল্টো। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, পরে আনলেও হবে। ঘন্টা 2 পর মেঘের রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। এর মধ্যে আবির পাশে এসেছে। গানের সাউন্ডে বাইকের শব্দ শুনেনি মেঘ। আবির মিমকে 2 প্যাকেট দিয়ে বাকি একটা কাচ্চি প্যাকেট নিয়ে মেঘের রুমে গেল। হঠাৎ আবির ভাইকে দেখে মেঘ ভূত দেখার মতো চমকে উঠে কান থেকে ইয়ারফোন খুলে ফেল। আবির কাচ্চি প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর ফোনটা দে। মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে। ফোন হাতে নিতেই আবিরের চোখ পড়ল ফোনে গান বাজতেছে। কি নেশা ছড়ালে, কি মায়েই জড়ালে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনের দিকে মনোযোগ দিল। কয়েক মুহূর্ত পর অষ্টাদশীর ফোনে ছবিসহ নিজের নাম আমার আবির ভাই দেখে হুট করেই বিষম খেয়ে উঠল আবির। কাশতে কাশতে বিছানার পাশে বসে পড়েছে। মেঘ আতকে উঠে শুধালো, কি হয়েছে আবির ভাই? মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিয়ে আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো।
মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস চালো। গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশী মুখের পানে। এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির। কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল, আমার নাম্বার তো তোর ফোনে আছেই, তাহলে মামনিকে দিয়ে মিমকে দিয়ে কেন কল দেওয়াতে হয়? তুই কল দিতে পারিস না? মেঘ জিপায় কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দুপা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে চেয়ে রাশভারী কণ্ঠে বলল, ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায়নি, বেরিয়ে পড়েছে রুম থেকে। মেঘ বিড়বিড় করে বলছে, সর্বনাশ, নাম্বার সেভ করা দেখে বিষম খেলেন উনি। মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো। একবার ভাবলো নামটা পাল্টে, পরক্ষণই মনে হলো যা দেখার তো দেখেই ফেলছে, এখন আর পাল্টালে কি হবে? মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে, আহারে, কবে যে নামের পেছন থেকে ভাইটা সরাতে পারবো। কিছুদিন পর আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসের কাজে ফাঁকে গল্প করছিলেন। গল্প না ঠিক, দুভাইয়ে নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন। মোজাম্মেল খান আলী আহমেদ খান ছোট থেকেই বন্ধুর মতো। এখন যেমনটা তানভীর আর আবিরের সম্পর্ক। মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন, কিরে, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বলেন, মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, মেঘ মাকে নিয়ে আবার তোর কিসের চিন্তা? কত লক্ষ্মী একটা মেয়ে। মোজাম্মেল খান তপ্ত স্বরে বলেন, সামনে ভার্সিটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, তানবীরটা তো ঠিকমতো পড়লই না, এখন সব আশা ভরসা তো মেঘকে নিয়ে। আলী আহমেদ খান ভাইকে সাহস দিয়ে বলেন, আরে চিন্তা করিস না, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। না হলে কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ওইগুলোতে পড়াবো, সমস্যা কি? মোজাম্মেল খান মন খারাপ করে বলেন, আমি তো চাই মেয়েটা মেডিকেলই পড়ুক। আলী আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন, ভাগ্যে যা আছে তাই হবে, দিন শেষে ওরা মানুষ হলেই হলো, আমার আর কোনো চিন্তা নেই। মোজাম্মেল খান এবার একটু ঠাট্টা স্বরে বলে উঠলেন, হ্যাঁ, তোমার আর চিন্তা কি? তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো ব্যবসা জড়িয়ে গেছে, তোমার তো খুশি লাগবেই। আলী আহমেদ খান ভাইয়ের কথায় সশব্দে হেসে উঠলেন। হাসতে হাসতে বলেন, আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে, এটা দেখছিস? সাথে নিজের মর্জিমাফিক কোম্পানি শুরু করেছে, বাইক কিনলো, রাত বিরাতে বাড়ি ফিরে নিজের মতো চলে। এগুলো নিয়ে তো কিছু বললি না? সেসব কথা বাদ দে, আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছুই নেই। আমরা যেমন মিলেমিশে আসছি, আমি চাই আমাদের সন্তানরাও সারা জীবন মিলেমিশে থাকুক। মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন, দোয়া করি তাই যেন হয়। এরকমই আবি দরজায় দাঁড়িয়ে বলল। আলী আসবো? আহমেদ খান তাকিয়ে বলেন, হ্যাঁ আসো। তোমাকে কতদিন বলেছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না? আবি ভারী কণ্ঠে উত্তর দিলেন, আপনারা কথা বলছিলেন, হুট করে ঢুকে পড়াটা ভালো দেখাবে না, তাই ভেতরে ঢুকিনি। মোজাম্মেল খান বলেন, আমাদের সব কথা তো আমাদেরকেই নিয়ে, তোমরা ভালো থেকো, এটাই তো চাই। বাচ্চুর দিকে চেয়ে আবির মুচকি হাসলো। তারপর আপুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, সময় করে ফাইলটা একটু দেখে নিয়েন প্লিজ। আবির যাওয়ার জন্য পা বাড়ালে আলী আহমেদ খান ডেকে উঠলেন। আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, দুই অফিস সামলাতে কি খুব কষ্ট হচ্ছে? আবির মৃদু হেসে উত্তর দিল, না, সমস্যা নেই, কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হব? আলী আহমেদ খান নিঃশব্দে হেসে বলেন, সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না, নিজের যত্ন নিতে হবে তো। অফিস তো শেষই, বাসায় যাবে না? আবির ঠান্ডা কণ্ঠে বলল, 5 থেকে 10 মিনিট পর বেরিয়ে যাব। আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসার উদ্দেশ্যে। ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে আলী আহমেদ খান হঠাৎই শাহরিয়ারকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চস্বরে ডাকলেন, এই শাহরিয়ার। শাহরিয়ার কাছের একটা দোকানে কি কিনতেছিল। আলী আহমেদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিয়েছে। আলী আহমেদ খান সালামের উত্তর দিয়ে বলেন, কেমন আছো তুমি? শাহরিয়ার হাসি মুখে উত্তর দিলেন, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? দু ভাই সমস্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন,
তুমি যে অসুস্থ ছিলা, সুস্থ হয়েছো? শাহরিয়ার মনে মনে বিড়বিড় করে বলল। ছেলে মেরে হাসপাতালে পাঠাইছে আর এখন বাপে খবর নিচ্ছে, ভালোই। আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন, তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায় তোমার জন্য, আমি পেমেন্ট বাড়াতাম, কিন্তু তুমি তো কিছুই জানালেও না।